এই আসিফ নজরুল এই বাটপার শেখ মুজিবের ছবি মাথা থেকে আজকেও কি নামাইছে? এই আসিফ নজরুল এখনো তো শেখ মুজিবের ছবি মাথার উপরে নিয়ে বসে আছে। আসিফ নজরুলকে যে লাঞ্ছিত করছে, বাংলাদেশে কেউ খুশি না হোক, আমি খুশি, আন্তরিকভাবে খুশি। আমি ওই জায়গায় থাকলে আরো বড় কিছু করতাম। আর বিশেষ কোঠায় 32 নম্বর কোঠায় আসছে মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকের একটা নিউজ দেখাই। উনি বলতেছে ভারতে ইলিশ মাছ না পাঠানোয় উনি খুব দুঃখিত। এবার কি বোঝা যাচ্ছে উনি কেন এই উপদেষ্টা হয়েছেন? এই সরকার, দাউদ ভাই বললেন, আমিও বলি যে এখন পর্যন্ত যতগুলো ওনারা এই দপ্তর রেখেছেন বা দপ্তরের মন্ত্রী উপদেষ্টা রেখেছেন, একটাকেও সঠিকভাবে ডেভেলপ করাতে পারেনি এখন পর্যন্ত পারেনি। ওই আমাদের উপদেষ্টা নিয়োগের পদ্ধতিটা কি? এদের তালিকাগুলো কোত্থেকে আসতেছে? দিল্লি থেকে আসতেছে নাকি মানে পেন্টাগন থেকে আসতেছে? মানে এদের তালিকাটা কিভাবে আসে? নাকি বসন্ত বিলাস যে রয়ের হেড অফিস সেখান থেকে আসতেছে? তবে আমি যতটুকু অনুমান করতে পারি এটা বসন্ত বিলাস থেকে আসতেছে। সহায়তা করতেছে সেনা প্রধান, এনএসআই প্রধান আর ডিজিএফআই প্রধান। দেখেন, এই যে আমাদের যে ৩ জন আজকের উপদেষ্টা আসলেন, এর মধ্যে একজন ফ্যাসিবাদের দালালের ছোট ভাই। এই উপদেষ্টাদের এখন ঘাট ধরে নামান, আর নাইলে দেশ বিপদাপন্ন হবে। উপদেষ্টা হওয়ার জন্য কয়েকটা যোগ্যতা লাগবে এই সরকারে। সেটা হলো ভারতের দালাল হইতে হবে, আমেরিকা সিআইএ এর দালালি করতে হবে, এবং আওয়ামী লীগের যারা আছে তাদেরকে হারবারিং করতে হবে, তাদেরকে ধরা যাবে না। কালকে দেশপ্রেমী সাংবাদিক ইলিয়াস হোসেন যে ভিডিওটা দিছে, সেইটা আমাদের দেশের প্রথম আলো বা প্রাইম কোন মিডিয়া কেন দিতে পারেনি? আচ্ছা দেখেন তো, এখানে একটা অংশ শোনেন। 10 লাখ ঢুকি সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারেন? তো আমরা যদি সমকালীন 10 লাখ বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন? এইটা একটা অংশ। আপনাদের সাইদাবাদ ব্লকেট করবে আব্দুল্লাহ এই এবার একটু শুনবেন, শোনা যায় কিনা? এখানে যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, সোজা কথা এয়ারপোর্ট। আচ্ছা দেখেন, এই হচ্ছে আমাদের সংখ্যালঘুরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এগুলোকে জ্বালায় পোড়ায় দেবে, নির্যাতন চালাবে। শব্দ চয়ন দেখেন, প্রচন্ড নির্যাতন চালাবে এই সংখ্যালঘুরা। 10 লক্ষ সনাতনী দাদারা ঢুকবে, 20 লক্ষ 30 লক্ষ আওয়ামী লীগ ঢুকবে, এরপরে ক্যান্টনমেন্ট জ্বালায় দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাখির চোখ রাখবে, প্রচন্ড নির্যাতন চালাবে। তারা ওসি প্রদীপরা শত শত মুসলিম নরনারীকে হত্যা করে, ধর্ষণ করে, ইসকন মুসলমানদের জমি দখল করে, হিন্দুদের জমি দখল করে, নৈরাজ্য চালায়। কিন্তু যখনই তাদের বিচারের প্রশ্ন আসে, তারা এই পিকে হালদাররা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুট করে ভারতে নিয়ে যায়, যখনই তাদের বিচারের প্রশ্ন আসে তখন তারা কিন্তু সংখ্যালঘু নির্যাতন হয়। এখন সে হিন্দু এবং সে 10 লক্ষ নিয়ে ঢুকতেছে, এবং যখনই সে কিছু মানবে না, নৃশংসতা করবে, যখনই তার সাথে 100 ভাগের 1 ভাগ করবেন, তখন সেটা সংখ্যালঘু নির্যাতন। এই হচ্ছে বাস্তবতা। আমরা এই সংখ্যালঘু নির্যাতনের মানে এই ন্যারেটিভ থেকে আমরা কবে মুক্ত হব? আমরা এই সংখ্যালঘু নির্যাতনের ট্রাম্প কার্ডটাকে কবে আমরা জাতির সামনে, পৃথিবীর সামনে তুলে ধরতে পারবো? আমাদের মিডিয়া এগুলো চোখে দেখে না, আমাদের উপদেষ্টারাও এগুলো নিয়ে কোনো কথা বলে না। বস্তুত আমি দেখতেছি যে বর্তমানে যারা উপদেষ্টা হইতেছে তারা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আমাদের স্বার্থে কোনো কাজ করতেছে না। আপনি দেখেন, কালকে আওয়ামী লীগ যেই ঘোষণাটা দিলে, দুঃসাহস পাইলো কেন? কারণ আপনি গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। এই আসিফ নজরুল এখনো তো শেখ মুজিবের ছবি মাথার উপরে নিয়ে বসে আছে। আসিফ নজরুলকে যে লাঞ্ছিত করছে, বাংলাদেশে কেউ খুশি না হোক, আমি খুশি, আন্তরিকভাবে খুশি। আমি ওই জায়গায় থাকলে আরো বড় কিছু করতাম। এই আসিফ নজরুল এই বাটপার শেখ মুজিবের ছবি মাথা থেকে আজকেও কি নামাইছে? ও ছাত্রলীগ নিষিদ্ধ করছে, কথা তো ঠিক, ছাত্রলীগ ও নিষিদ্ধ করার কি? আপনি গণভোটটা দিতেন না? আমরা 32 বছর 33 বছর বয়সে একটা ভোট দিতে পারি নাই, স্বৈরাচারের ভিতরে সিল মাইরা দিতাম।
আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, যুবলীগ নিষিদ্ধ হইতো, ছাত্রলীগ নিষিদ্ধ হইতো, আপনারা করেন নাই কেন? আসিফ নজরুল এদেরকে সেভ করে দিছে, উপদেষ্টারা বাকি সেভটুকু করতেছে। এখন আমাদের জনগণের কোনো কাজ হইতেছে না। এখন এই থেকে আমাদের আতঙ্ক কোথায়? এই সরকার যদি বেশি দিন থাকে তাইলে এই আওয়ামী লীগকে কোনো কাজ হবে না, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা যাবে না। তাই অনতিবিলম্বে এই সরকারকে নির্বাচন দিয়ে সইরা গেলে, গণতান্ত্রিক সরকার আসলে একমাত্র এই সেনা প্রধান সরবে, গোয়েন্দা প্রধান সরবে, ভারতের দালালরা সরবে, আর কোনো উপদেষ্টা আসবে না। তাইলেই কেবলমাত্র এই জাতি নিরাপদ হবে। তাই অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ইশতিয়াক। এম রহমান মাসুম ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি মাসুম ভাইয়ের বক্তব্যটা নিয়ে তারপর আপনার কাছে আসছি। জি, এম রহমান মাসুম আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আজকে আওয়ামী লীগের সমাবেশ। আরেকটু সুযোগ দিবেন, এক মিনিট একটা কথা বলবো। এখানে পুরো অডিওটা যদি আপনি 4 মিনিট শোনেন, সে জায়গায় সরাসরি মুসলিম গণহত্যার উস্কানি দিতেছে। এখানে যারা মারা যাবে ম্যাক্সিমাম মুসলিম মারা যাবে, এই জায়গায় গণহত্যার উস্কানি দেওয়া, উগ্র হিন্দু মুসলিম গণহত্যার উস্কানি দিতেছে। ক্যান ইউ ইমেজিন? দিস ইজ নট গুজরাট, দিস ইজ দ্য রিয়েলিটি। এই উপদেষ্টাদের এখন ঘাট ধরে নামান, আর নাইলে দেশ বিপদাপন্ন হবে। না তো এসেছিল যারা ট্রাম্পের ছবি হাতে নিয়ে, তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন ব্যক্তি অভিযোগ তুলেছে যে আসলে আমরা কোনো রাজনীতি করি না, আমাদেরকে অহেতুক নির্যাতন করা হয়েছে এবং পুলিশের হাতে দেওয়া হয়েছে। 2 জন ব্যক্তি এই অভিযোগটা করেছে। এই 2 জন ব্যক্তির কথাটা একটু যাচাই বাছাই করে দেখা যেতে পারে। আমি একটু বিশেষভাবে অনুরোধ করব প্রশাসনকে বা আপনার মাধ্যমে যে 2 জন ব্যক্তির এটা একটু যাচাই বাছাই করে দেখবেন, যদি তারা নির্দোষ হয় তাদেরকে ছেড়ে যেন মুক্ত করে দেওয়া হয়। আর কোথায় যেন এটা আমি জানি না, 25 থেকে 30 জনের একটা দল আপনার এই একটা মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে। মনে হলো যে 20 থেকে 30 হাত জায়গায় এই মিছিল নিয়ে গিয়ে তারা কোথায় যেন মিলিয়ে গেল, এরকম দেখলাম। এরা কোথায় মিলিয়ে গেল? এটাই হচ্ছে মূল কারণ যে আসলে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। এটাই হচ্ছে মূল কারণ যে 20 থেকে 30 হাত জায়গা ঝটিকা একটা মিছিল নিয়ে 25 থেকে 30 জন মানুষ তারা কোথায় যেন অন্ধকারে হারিয়ে গেল, তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। সেখানে প্রশাসনের কেউ ছিল না বা ছাত্র জনতাও কেউ ছিল না, কিন্তু তারপরেও কেন যেন তাদেরকে খুঁজে পাওয়া গেল না, আর সেটা জানি না। এখন দেখেন, এই 7:30টার সময়, সন্ধ্যা 7:30টায় 4 জন উপদেষ্টা মধ্যে 3 জন শপথ নিয়েছেন, আর একজন এখনো শপথ নেন নাই। এর মধ্যে কিন্তু 8:30টার সময় আন্দোলন শুরু হয়ে গেছে। এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে, এদেরকে বাদ দিতে হবে। অটোমেটিক্যালি কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে বঙ্গভবনের সামনে। এই শেখ বছিরকে হাইলাইট করা হয়েছে এবং মোস্তফা সারোয়ার ফারুকিকে ওইভাবে করা হয়নি, তবে এটাকে চিহ্নিত করা হয়েছে। এই যে যেটা দাউদ ভাই বলতেছিলেন, এই মোস্তফা ফারুকের একটা পোস্ট দেখাইলেন এবং শেখ বছির, এনার তো সরাসরি আওয়ামী লীগের সুবিধাভোগী। এবং অতীতে যে 21 জন এবং 5 জন সার্চ কমিটি ছিল, এই 25 জনের মধ্যে 12 জনই ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী এবং 111-এর সুবিধাভোগী। এই সরকার, দাউদ ভাই বললেন, আমিও বলি যে এখন পর্যন্ত যতগুলো ওনারা এই দপ্তর রেখেছেন বা দপ্তরের মন্ত্রী উপদেষ্টা রেখেছেন, একটাকেও সঠিকভাবে ডেভেলপ করাতে পারেনি, এখন পর্যন্ত পারেনি। আসলে এনারা এটাকে এত স্লো করছে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, আমার এই মন্তব্যের মধ্যে প্রশ্ন যে আসলে ওনাদের মূল ফোকাসটা কি? ওনারা বলছে যে এটাকে সংস্কার করতে হবে, ওটাকে সংস্কার করতে হবে, সেটাকে সংস্কার করতে হবে। আরে ভাই, কাগজে কলমে সংস্কার দিয়ে কি হবে যদি বাস্তবে যার কোনো অস্তিত্ব যদি না থাকে? কাগজে কলমের অস্তিত্ব দিয়ে তো আমাদের কোনো কাজ নেই। আমাদের বাস্তবিক সংস্কারের প্রয়োজন। এর জন্য প্রথম সংস্কার যেটা প্রয়োজন, নির্বাচন কমিশনকে সংস্কার করে একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়া। এটা অতি দ্রুত এই কাজটা করতে হবে। এখন আমি সর্বশেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি যে দেশের মানুষ গণহত্যাকারীদেরকে জায়গা দেবে কি দেবে না, বা তারা মাঠে নামতে পারবে কি পারবে না, জগলুল হায়দার স্যার বলতেছিলেন। তাহলে আমরা যদি জেনেই থাকি যে এরাই আমাদেরকে গণহত্যা করেছে এবং আমরা মিডিয়ার বদৌলতে দেখেওছি যে এরাই গণহত্যাকারী, তাহলে এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না কেন? এই গ্রেপ্তার করার জন্য কি আসলে মামলাই করতে হবে? এছাড়া কি এদেরকে গ্রেপ্তার করা যাবে না? যদি তাই হয় তাহলে প্রশাসনের কাজ কি? শুধু মামলা লিখে নিয়ে তাকেই গ্রেপ্তার করা? এ রাষ্ট্রের কাজ কি? আইনের কাজ কি? শুধু যখন মামলা অভিযোগকারী নির্যাতিত যখন অভিযোগ করবে তখনই কি তাদেরকে গ্রেপ্তার করবে? তাছাড়া কি করার কোনো প্রায়োরিটি রাষ্ট্র বা এই প্রশাসনের নাই? যদি তাই না থাকে তাহলে রাষ্ট্র বা প্রশাসনের ওই যন্ত্র দিয়ে কি হবে আমাদের? একটু ব্যাখ্যা করবেন আপনি। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মনির।
ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের গত 50 বছরের রাজনীতির ইতিহাসে গণতন্ত্রের কোনো অধ্যায় নাই, আছে সন্ত্রাস, গুম খুন, রাহাজানি আর টেন্ডারবাজি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের মধ্যে ফিরে আসা উচিত। নিজেদের মধ্যে হানাহানি না করে নিজেদের মধ্যে সময় এসেছে সমঝোতা করা উচিত। একটা সংগঠন এই সন্ত্রাসী হওয়ার জন্য যত রকমের ক্রাইটেরিয়ার প্রয়োজন সবকিছু প্রয়োজন এই আওয়ামী লীগ পূরণ করেছে। অতএব হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। এই উপদেষ্টা পরিষদের নিয়োগ করা হচ্ছে, এদের যে কে ভূমিকা রাখতেছে অথবা আমাদের রাজনৈতিক দলগুলো কেন ভূমিকা রাখতেছে না যে উপদেষ্টা নিয়োগের জন্য? ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ আপনাকে। আবু বকর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি দাউদ ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো দাউদ ভাই প্রথমে বলল যে জঙ্গি সংগঠনের নেতা উপদেষ্টা হয়ে বসে আছে। আসলে কালো পতাকা দেখলেই কিন্তু জঙ্গি পতাকা বলা উচিত না। আপনি দেখবেন যে ওই পতাকায় কি লেখা আছে। এখন কালো, আমরা তো মাঝে মাঝে কালো পতাকা মিছিল করি বিভিন্ন প্রতিবাদ স্বরূপ, তাহলে কি সবাই জঙ্গি? এই জন্য স্পেসিফিক ভাবে জানবেন যে কালো পতাকায় কি লেখা আছে। আরবির নামে আরবির মতোই দেখতে উর্দুতে বা আরবি বিকৃত রূপও কিন্তু অনেকে লেখে, যারা জঙ্গিরা আইএসআই, তাদের কলমায় কালো পতাকায় কি লেখা আছে এটা ভালো করে দেখবেন আজকে ইন্টারনেটে সার্চ দিয়ে। আর যারা আমাদের বাংলাদেশে হিজবুত তাহরির, তাদের পতাকায় কি লেখা আছে এটা ভালো করে দেখবেন। দিস ইজ ওয়ান। 2 নাম্বার হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, ইনি কি ওই বঙ্গবন্ধুর ওই যে কি বলে আদর্শের সৈনিক? তো উনি কি ওই বিল্ডিং ঠিক করার জন্য নিযুক্ত হয়েছে কিনা? মানে যেহেতু আওয়ামী লীগের নাম নিলে এখন রাস্তায় গণধোলাই খেতে হচ্ছে, তো যেহেতু এই গুরুতর দায়িত্বটা কেউ নিতে পারবে না যে কে শেখ মুজিবের বাড়ি ঠিক করবে, তা আমার প্রশ্নটা হলো উপস্থিত অতিথিদের কাছে যে শেখ মুজিবের বাড়ি ঠিক করার জন্য ওনাকে নিযুক্ত করা হলো কিনা। আর ধন্যবাদ, এতটুকুই। জি, ধন্যবাদ আপনাকে।